নিট ইউজির লড়াইটা এখনও পুরোপুরি শেষ হয়নি, যদিও আমার তরফ থেকে আমি যতটা চেষ্টা করতে পারি, যে সামান্য চেষ্টাটুকু করতে পারি সেটা করেছি। যত দূর অবধি যাওয়া যায় কলকাতা থেকে যা যা করা যায় আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। জানি না তার ফলাফল কী হবে, তবে আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলার, মানে আমার কাছে যারা পড়ে, শুধু তাদের কথা বলছি না, যারা বাংলার ছাত্রছাত্রী ছিল, যারা সাফার করছিল, তাদের হয়ে অ্যাটলিস্ট আমি কিছুটা লড়তে পেরেছি। অ্যাটলিস্ট তাদের আশ্বাস দিতে পেরেছি যে ঠিক আছে, আমি তোদের পাশে রয়েছি এবং তোদের সঙ্গে যতদূর যাওয়া যায়, ম্যাক্সিমাম যতদূর অবধি পৌঁছানো যায় সেটা করার চেষ্টা করেছি। এরপরে কি হবে সেটা আমরা কেউ জানি না। আমি সবসময় বলি যে আমি রেজাল্ট এটাতে খুব একটা বিশ্বাসী নই, আমি সবসময় প্রসেসে বিশ্বাসী। তো যেটা যেটা করা যেত এই বাংলা থেকে দাঁড়িয়ে বাংলার ছাত্রছাত্রীদের জন্য, সেটা আমি ম্যাক্সিমাম করেছি। এইবার মহামান্য সুপ্রিম কোর্টের দিকে সারা দেশের মতো আমিও খুব সামান্য একজন মানুষ, আমিও তাকিয়ে রয়েছি এবং আমার এটা স্থির বিশ্বাস যে এমন একটা রায় আসবে, এমন কিছু একটা আসবে যেটাতে যারা ডিজার্ভিং তারাই যেন মেডিকেল কলেজ যায়। ইভেন যদি এটাও দেখা যায় যে সত্যি এবছর হয়তো মেধার জন্যই এত নম্বর উঠেছিল, যদি সেটাই প্রমাণ হয় তাতেও আপত্তি নেই, কিন্তু সেটা প্রমাণ হওয়া প্রয়োজন। আমি বারবার যেটা বলছি, আমাদের যারা ছাত্রছাত্রী রয়েছে বাংলার বা সারা ভারতবর্ষে, কারুরই মেধার কাছে হেরে যেতে কোনো আপত্তি নেই। যে কেউ একজন ভালো পড়াশুনো করেছে, আমার থেকে বেশি বুদ্ধিমান, সে আমার থেকে ভালো রেজাল্ট করেছে, তাই যদি সেটাই প্রমাণ হয় তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বারবার আমি যেটা বলেছি, সব জায়গাতে যেটা বলেছি, যে অন্য কোনো শক্তির কাছে যদি হেরে যায় সেটা কাঙ্ক্ষিত নয়। তাই আমি খুব সামান্য একজন মানুষ, আমি মহামান্য সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছি এবং সেই রায়ের দিকে তাকিয়ে রয়েছি যে এমন একটা রায় আসবে যাতে সমস্ত ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থার উপর ভরসাও থাকবে এবং যেটা সত্যি সেটা বেরিয়ে আসবে। এই সব কিছুর মধ্যে আর একটা ঘটনা ঘটেছে। ঠিক যেরকমভাবে নিট ইউজি নিয়ে ব্যাপারটাতে পরবর্তীকালে তো অনেক পলিটিক্যাল রং লাগলো, তারপরে অনেক কিছু হলো, কিন্তু শুরুর দিকে যারা এই নিট ইউজি দিয়েছে শুধুমাত্র তারাই আওয়াজ তুলছিল, বা আমরা কয়েকজন আওয়াজ তুলছিলাম, বাকি সবাই চুপচাপ ছিল, কারণ কারুর কিছু যায় আসে না। ঠিক এরকমই আর একটা ঘটনা ঘটেছে যেটা নিয়েও সবাই চুপচাপ, কারুর কিছু যায় আসছে না, কিন্তু সেটা যে কতটা ভয়ানক, কতটা মানে খারাপ হতে পারে ব্যক্তিগত কারুর ক্ষেত্রে, কোনো মানুষের ক্ষেত্রে, সেইটা বলার জন্য এবং গোটা সিস্টেমটা যেভাবে খারাপ দিকে যাচ্ছে, গোটা ব্যাপারটা নিয়ে কথা বলার জন্যই আজকের এই ভিডিও। আমি জানিও না এই ভিডিওটা আমরা কেন বানাচ্ছি, তবে বেশ কিছু কথা বলতে ইচ্ছা করছে, কিছু নিজের কথা রাখতে ইচ্ছা করছে, সেই জন্যেই এই ভিডিও। এবং সেই জন্য আজকে আমার সঙ্গে ফাল্গুনিও রয়েছে, যেহেতু আমরা দুজনেই ডাক্তার এবং দুজনেই যেহেতু এই প্রসেসগুলোর থ্রুতে গেছি, তাই অনেকগুলো ভিতরের কথা, অনেকগুলো আমাদের কথা, যেগুলো আমরা নিজেরা ফেস করেছি এবং অ্যাকচুয়ালি আমরা ফিল করছি যে কি হচ্ছে এবং মানুষের মনের মধ্যে দিয়ে কী যাচ্ছে, সেই জন্য এই ভিডিওটা বানাচ্ছে। এই ভিডিওটা কেন, মানে কী এফেক্ট বা কী হবে জানি না, তবে আমার মনে হয় এই ভিডিওটা দেখলে হয়তো যারা এই ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের হয়তো একটু রিলিফ লাগতেও পারে, যে কেউ তো তাদের কথা বলছে। তো যেটা ঘটেছে সেটা হচ্ছে নিট পিজি পরীক্ষা, অর্থাৎ যে পরীক্ষাটা দিয়ে একজন ডাক্তার যে এমবিবিএস পাশ করে গেছে অলরেডি, সে এমডি বা এমএসের দিকে এগোয়, এমডি বা এমএসে চান্স পায়, সেই পরীক্ষাটা হলো এই নিট পিজি। খুব সহজভাবে বললে এটা, কারণ ছোটো থেকে একটা কথা বলা হয়, সবসময় বলা হয়েছে যে মাধ্যমিকে আমি শুনতাম, অনেকে বলতো যে, কেউ বলতো যে আমার অঙ্ক ভালো লাগে না, কেউ বলতো আমার ইতিহাস ভূগোল ভালো লাগে না। তো আমি যেহেতু সায়েন্সেতে, আমার দিক থেকে বলছি, সায়েন্সের অনেক স্টুডেন্টরাই বলতো আমার ইতিহাস ভূগোল ভালো লাগে না। তখন তাদেরকে বলা হতো বাবা মাধ্যমিকটা ভালো করে দে, মাধ্যমিক অবধি পর, তারপরে তো সাবজেক্ট 3টে হয়ে যাবে, লাইফে মজাই মজা। তারপরে অ্যাকচুয়ালি গিয়ে যখন দেখে যে ওই ভৌতবিজ্ঞান বইটা ফিজিক্স কেমিস্ট্রির মোটা মোটা দুটো বই হয়ে গেছে, তখন গিয়ে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি 11-12 ইজ মাচ মোর টাফ এবং জীবনে কোনো মজা নেই, শুধু সে টিউশনের পিছনে ছুটে যাচ্ছে, টিউশন কোচিং দৌড়াচ্ছে, সেলফ স্টাডির সময় নেই, স্কুল প্র্যাকটিক্যাল, একটা নাজেহাল অবস্থা। এবং তখন এবং সায়েন্সের দিক থেকে বললে তখন এটা বলা হয় বাবা একবার নিট, আমি যদি নিটের দিক থেকেই বলি, যেহেতু আমরা ডাক্তারির দিকেই কথা বলছি, যে একবার নিটটা পেয়ে যায়, একবার পরিশ্রম করে নে, তারপরে লাইফ সেট, এটা তোদেরকে বারবার বলা হয়, একবার ডাক্তার হয়ে যাক তারপরে কোনো বোধহয় চিন্তা নেই।
কিন্তু যেই তোরা এই নিট ইউজি ক্লিয়ার করবি, ডাক্তার হবি, সাথে সাথেই তোকে দেখবি তোর পাড়ার লোক তোকে জিজ্ঞাসা করছে, প্রথম থেকে প্রশ্নটা আসে কিসের ডাক্তার, কিসের ডাক্তার, যেটা উত্তর তখন থাকে না। এবার তুই ভাববি যে কি বলবি, মানে আমাকে জিজ্ঞাসা করছে বলতে মানুষের ডাক্তার। তো কিসের ডাক্তার মানে তারা মানে বেশিরভাগ সাধারণ মানুষের একটা ধারণা যে এমবিবিএসে এই যে লোকে ঢুকছে সেখানেই বোধহয় কেউ হার্টের ডাক্তার হয়ে যায়, কেউ ব্রেনের ডাক্তার হয়ে যায়, কেউ কিডনির ডাক্তার হয়ে যায়। কিন্তু ব্যাপারটা যে সেরকম নয়, ব্যাপারটা যে অন্যরকম। এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, আমার ইচ্ছা আছে এটা নিয়ে একটা ভিডিও বানানোর, যাতে সাধারণ মানুষের জন্য। তো এই যে মানে এবার এই প্রশ্নটা তোর কাছে আসবে যেই তুই মেডিকেল কলেজে ঢুকবি যে কিসের ডাক্তার, কিসের ডাক্তার। আমি তো এমবিবিএস করছি, তখন তোর পড়ানো হয়, অদ্ভুত ভাবে লোকে একটা তাকায় তখন যে মানে সত্যি ডাক্তারি পড়ছে তো, এরকম একটা প্রশ্ন, তোর একটা কনফিউশন হবে। এবং সেখান থেকে চারদিকের সিনিয়ররা দেখবি, কোচিং ইন্ডাস্ট্রি দেখবি, সবাই তোকে এটা বোঝানোর চেষ্টা করবে যে এমডিএমএস করতেই হবে, না করলে জীবন শেষ, এরকম একটা বোঝানো হবে। ওই যে একটা টার্ম বলা হয় না পাতি এমবিবিএস, তো ওই এমবিবিএস বলে পাতি এমবিবিএস থেকে লাভ নেই, এই টার্মটা ইউজ করা হবে যে এমবিবিএস পাতি থেকে লাভ নেই, এমডিএমএস করতেই হবে। এবং সেটার পরীক্ষা হচ্ছে নিট পিজি, যেটা বহু ডাক্তাররা বাধ্য হয়ে ফ্যামিলির চাপে হোক, বন্ধু বান্ধবের চাপে হোক, সমাজের চাপে হোক, এমডিএমএসটা করতে এই পরীক্ষাটায় বসে। এবং অসম্ভব স্ট্রেস নিয়ে যদি আমার নামের পাশে এমডিএমএস ডিগ্রিটা না থাকে তাহলে বোধহয় আমার জীবন শেষ হয়ে গেল। এবার সমস্যাটা এখানেই নয়, এখন হয়ে গেছে, আর 1-2 বছরের মধ্যে অলমোস্ট হয়ে যাবে। যেই এমডিএমএসে কেউ ঢুকবে, এইবার এখনও কিন্তু ওই প্রশ্নটার উত্তর আসেনি যে কিসের ডাক্তার। কারণ কেউ যদি এমডিএমএসে ঢোকে, কারণ লোকে কিসের ডাক্তার বলতে মেনলি যেটা শুনতে চায় যে আপনি কি হার্টের ডাক্তার, ব্রেনের ডাক্তার, কিডনির ডাক্তার, মেনলি এই তিনটের মধ্যেই একটা শুনতে চায়। বা সার্জেন হলে কি হার্ট সার্জেন, নাকি পেটের সার্জেন, নাকি বুকের মানে মাথার সার্জেন, এই তিনটে নিয়েই মানুষের মেনলি অ্যাট্রাকশন পয়েন্টটা রয়েছে। তো অ্যাকচুয়ালি এমডিএমএসে ঢোকার পরে এই উত্তরটা এখনও আসবে না। তো তারপরে জিজ্ঞাসা করবে আপনি কিসের ডাক্তার। এবার ধর তুই এমডি করছিস মেডিসিনে, জেনারেল মেডিসিন, বা তুই সার্জারিতে তুই এমএস করছিস, তোকে বলবে তুই বলি সার্জেন, তুই কিসের সার্জেন, তোর কোনো উত্তর নেই, কারণ তুই সবই অপারেশন করছিস 3 বছরে, মানে সুপার স্পেশালাইজেশন কিছু নেই। এইবার তোকে ভাববে, লোকে বলবে না এবার নিট এসএস দিতে হবে, সুপার স্পেশালিটি যেটা, এবং তোকে এবার সুপার স্পেশালাইজেশন যেতে হবে, যে পার্টিকুলার হার্ট, ব্রেন, কিডনি, আবার একটা এরকম কম্পিটিটিভ। তো বেসিক্যালি নিটের 3টে পরীক্ষা, নিট ইউজি, নিট পিজি, নিট এসএস, এই 3টে ব্যাপারে পরীক্ষা। তার মধ্যে নিট পিজি, যেটা আমার মনে হয় একটা আজকের দিনে দাঁড়িয়ে নিট ইউজির থেকেও একটা স্ট্রেসফুল পরীক্ষা। কেন এটা নিয়ে লোকে কথা বলে না, কারণ কম লোক এটা পরীক্ষা দেয়। নিট ইউজি যেরকম 24 লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দেয়, নিট পিজি হয়তো 1-1.5 লক্ষ বা 2 লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দেয়, তাই এটা নিয়ে কথা। কিন্তু ওই যে 1-1.5 লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছে, তাদের ওপর দিয়ে যে কি যায়, এবং তার মধ্যে যখন এই রকম পরীক্ষার 12 ঘন্টারও কম সময়, 11.5 ঘন্টা আগে, 11 ঘন্টা আগে যখন বলা হয় যে কালকে পরীক্ষা হচ্ছে না, যারা প্রিপারেশান নিয়েছিল, যারা অনেক আশা নিয়েছিল যে কালকের পরীক্ষাটা দেব, একটা ভালো কিছু হবে, আমার নামের পাশে এমডিএমএস ডিগ্রিটা আসবে, তাদের জন্য সেটা ডিজাস্টার। কারণ নিট ইউজি না অনেকে স্বপ্ন নিয়ে দেয়, স্বপ্ন থাকে ডাক্তার হব। নিট পিজি ম্যাক্সিমাম লোক দেয় পিয়ার প্রেশারে, বাধ্য হয়ে, পিয়ার প্রেশার। অনেকেরই ইচ্ছা থাকে না এমডিএমএস করার। ব্যক্তিগতভাবে যদি পার্সোনালি জিজ্ঞাসা করে যে কি এমডিএমএস কি তুমি সত্যি করতে চাও, কারণ এটা ফ্যাক্ট যে এরকম নয় যে এমডিএমএস করে নিলে তার জীবন বিরাট কিছু চেঞ্জ হয়ে যাবে, যেটা একটা মনে করানো হয় যে একবার এমডিএমএস করে নাও লাইফ উইল বি সেট। কিন্তু না, তারপরে আবার নিট এসএস এর গল্প আছে। তো যাই হোক, কিন্তু এমডিএমএস আমার বন্ধু এমডি করছে, আমাকে করতে হবে, নাহলে বলবে যে তুই তো পাতি এমবিবিএস, এই কথাটা শুনতে হবে। এই ভয়ঙ্কর জিনিসটার জন্য লোকে এমডিএমএস করতে অনেকেই বাধ্য হয়। নিট ইউজি যেরকম লোকে স্বপ্নের জন্য যায়, স্বপ্ন করে ডাক্তার হব, বাট নিট পিজি তো তখন সে অলরেডি ডাক্তার হয়ে গেছে, সেই স্বপ্নটাকে ও ছুঁয়ে ফেলেছে। যে স্বপ্নটা হয়তো 24 লক্ষ ছেলে মেয়ে দেখতো, তার মধ্যে 1 লক্ষ ছেলে মেয়ে আলটিমেটলি ছুঁতে পেরেছিল, সেই 1 লক্ষ তো ডাক্তার হয়ে গেছে। কিন্তু তারপরে এই যে নিট পিজি, অবশ্যই কিছু ছেলে মেয়ে তো প্যাশনেটলি যায়, তাদের কথা আমি বলছি না, তবে অনেকেই যায় বাধ্য হয়ে, এবং হয়তো অনেক কষ্ট করে পড়াশুনো করেছে, পরিশ্রম করেছে, এবং সেখান থেকে যখন এরকম একটা খবর শোনা যায় 12 ঘন্টা 11 ঘন্টা আগে যে পরীক্ষা হবে না, সেটা ডিজাস্টার, সেটা চরম ফ্রাস্ট্রেটিং, সেটা মানে একেবারে শেষ করে দেওয়ার মতো। আমি ফাল্গুনিকে জাস্ট বলবো যে এই যে
নিট পিজির যে প্রিপারেশন ফেজ, আমার এটা সম্পর্কে লোকে জানে না, লোকে ভাবে যে নিট ইউজি বোধহয় খুব। আমি তার আগে একটা কথা জাস্ট বলে দিই, এটা বলার আগে যে নিট পিজি সম্পর্কে আমি একটা কথা বলে দিই, কেন এটা নিয়ে কথা হচ্ছে। কারণ নিট পিজি এবছর প্রথমে বলা ছিল যে হবে মার্চ মাসে, এটা প্রথমে, হ্যাঁ 3 মার্চ হওয়ার কথা ছিল। পরবর্তীকালে সেই পরীক্ষাটাকে ডেটটাকে পিছিয়ে করা হলো জুলাই মাসে, 7 জুলাই করা হলো, 7 জুলাই, এবং তারপরে সেটাকে আবার এগিয়ে এনে হলো 2 সপ্তাহ এগিয়ে সেটাকে 23 জুন করা হলো, এবং তারপরে জুন মাসে পরীক্ষার 12 ঘন্টা আগে বলা হলো পরীক্ষাকাল হবে না, কবে হবে কেউ জানি না। তার মানে অলরেডি 3 বার চেঞ্জ হয়েছে, 3 মার্চ থেকে জুলাই থেকে জুন, এবং তারপরে জুন মাসের 12 ঘন্টা আগে বলা হলো পরীক্ষা হবে না। এইটা হচ্ছে সিচুয়েশন, মানে আপসার্ড। এটা হতে পারে? নোটিশে দেওয়া ছিল 3 মার্চ পরীক্ষা হবে, সেখান থেকে মার্চের কিছুদিন আগে নোটিশ এলো পরীক্ষা জুলাইতে হবে, তারপরে কিছুদিন পরে নোটিশ এলো জুলাইতে হবে না জুনে হবে, এবং জুনের কিছুদিন আগে মানে 12 ঘন্টা আগে নোটিশ এলো কালকে আর হবে না। তো এইটা হচ্ছে প্রেক্ষাপট। এবং আমি শুধু ফাল্গুনিকে জিজ্ঞাসা করবো, এই যে নিট পিজির প্রিপারেশান ফেজ, এটা কতটা ভয়ঙ্কর? হ্যাঁ, নিট পিজি প্রিপারেশন ফেজ নিয়ে যেটা প্রথমেই বলা, যে নিট ইউজি প্রিপারেশনের সাথে নিট পিজির যেটা পার্থক্য হয়, যে নিট ইউজিতে মোটামুটি ওই এইচএস পাস করে বা যারা 11 পড়ছে সেই সময় থেকে প্রিপারেশনটা শুরু হয়, তখন ওই স্টুডেন্ট, সে তখনও স্টুডেন্ট, ছাত্র অবস্থায়, যেটা তুমি বললে যে স্বপ্ন, নিজের স্বপ্ন দেখার, তার পিছনে বাড়িতে গার্জেনরা আছেন, অভিভাবকরা আছেন, তাদের ছত্রছায়া থেকে পড়াশোনা, স্টুডেন্ট লাইফ, সেটা নিয়ে। কিন্তু নিট পিজিতে যে সময় সবাই নিট পিজিটা দেয়, তখন লাইফে একটা না মেজর চেঞ্জ হয়ে যায়, কারণ সে অলরেডি প্রফেশনাল লাইফে ঢুকে গেছে, সে ডাক্তার হয়ে গেছে, 1 বছর ইন্টার্নশিপ করেছে, সে নিজে ইনকাম করা শুরু করেছে, তার বন্ধু যারা ইঞ্জিনিয়ার ছিল তারা মাসে মাসে 1-2 লাখ টাকা করে কামাচ্ছে। একদম, ওটা তো একটা থাকেই, যে যেখানে যারা হয়তো মানে তার যে বন্ধু যেই অ্যাডভান্স দিয়ে আইআইটি তে চলে গেছিল, তার একটা বড় ওরাকেল, গোল্ডম্যান স্যাক্সে 1 কোটি টাকার প্যাকেজ হয়ে গেছে, আর ওই ইন্টার্নশিপে 20-22 হাজার টাকা, 30 হাজার টাকা করে আয় করেছে। একটু পিছনে র্যাঙ্ক করে যে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছিল, সেও মানে অনেক দূর চলে গেছে সে, কিন্তু এখনো মেডিকেলে কিছুই হয়নি তার, মেডিসিনে এসে। এটা নিয়ে একটা ফ্রাস্ট্রেশন সবসময় কাজ করে, যে তাহলে ভালো রেজাল্ট করে, এত পড়াশোনা করে, এত ভালো র্যাঙ্ক করে আমি ডাক্তার হয়ে তাহলে কি করলাম। এটা যেমন সাথে থাকে, তেমনি ওই যে যেটা বললাম, যে অলরেডি সে তার প্রফেশনাল লাইফে ঢুকে গেছে, ইন্টার্নশিপ করেছে, সে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, প্রথম সে না, এটাকে ইন্ডিপেন্ডেন্ট বলা যায় না, ওই আর কি কিছুটা উপার্জন করতে সে শুরু করেছে। তারপর সেখান থেকে যখন এই নিট পিজির প্রিপারেশনে ঢোকা হয়, আর নিট পিজির পরীক্ষাটা তো অনেকটাই কঠিন, মানে এটাতে ওটা থেকেই বোঝা যায় যে 24 লক্ষ থেকে 1 লক্ষ ছেলে মেয়ে এসেছিল এমবিবিএস এ, তাদের মধ্যে আবার একটা কম্পিটিশন হচ্ছে। এনসিইআরটি ওই 3টে বইকে যোগ করলে এখানকার একটা বইও হয় না, 18টা সাবজেক্ট পড়তে হয়, 19টা সাবজেক্ট, 19টা হ্যাঁ 19টা সাবজেক্ট পড়তে হয়, এবং 3টে বই মিলিয়েও একটা বই হবে না, তো মানে একটা সাবজেক্ট হবে না, আরো বেশি। বেশিরভাগই অনেকেই কি করে, যে আবার একটু গ্যাপ দিয়ে, যে না এই বছরটা পড়াশোনা করে নিই, ইন্টার্নশিপের পর হয়তো একটা কোথাও হাউস স্টাফশিপ করলো বা করলো না, সাথে প্রিপারেশন নিতে শুরু করে। তো সেই সময়টা ওটা যে কতটা ফ্রাস্ট্রেটিং হয়, সেটা আমরা নিজেরা যেহেতু এই ফেজটার মধ্যে দিয়ে গেছি, যে একবার প্রফেশনাল লাইফে ঢুকে যাওয়ার পর আবার হঠাৎ করে সব কিছু বন্ধ করে দিয়ে বাড়িতে বসে যখন আবার সেই পড়াশোনার মধ্যে ঢুকতে হচ্ছে, আবার সেই একই প্রসেস, সেই নিট ইউজির আগে তখন সেই ঘরে বসে পড়াশোনা করতাম, এখনো সেই ঘরে বসেই পড়াশোনাটা করছি, এখনো বেকার। আর আমার সমসাময়িক যারা ছিল তারা মোটামুটি লাইফে সেটেলড একটা জায়গায় চলে গেছে, হ্যাঁ তখনও মা বাবার উপর ডিপেন্ডেন্ট ছিলাম, আবার সেই একই ফেজ। এবং আরো অনেক ডাইমেনশন আছে নিট পিজির, যেরকম এটা বলা হলো যে নিট ইউজি বেশিরভাগ স্কুল স্টুডেন্টরা দিচ্ছে, নিট পিজি এরকম বহু লোকজন দিচ্ছে যাদের ফ্যামিলি হয়ে গেছে, যাদের বাড়িতে বর বাচ্চা রয়েছে, তার বাচ্চা আছে। মানে কালকেই একটা দাদার সাথেই কথা হচ্ছিল, যে দাদা নিজে সার্ভিস করছে ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসে, সাথে সে পরীক্ষা দিচ্ছে, তার বাচ্চা 3-4 দিন ধরে 103-104 জ্বর, সেই পরিস্থিতিতেও সে ওই পরীক্ষাটা দিতে যাচ্ছিল। মানে এরকম অনেকগুলো ফ্যাক্টর ওখানে এক্সট্রা কাজ করে, পুরো অন্য রকম। নিট পিজি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট গেম। নিট পিজি ইটস ভেরি টাফ, মানে এটার মধ্যে কোনো ডাউট নেই, ইটস এক্সট্রিমলি টাফ এক্সাম। এবং সব থেকে বড় কথা, এটা আরও টাফ এই কারণে হয়ে যায় কারণ প্রচুর কিছু থাকে তখন ইজ লাইফ এরকম নয় যে একটা ওয়ান ডাইমেনশনাল লাইফ, একদমই না। যেটা 11-12 থাকে, সকালে উঠলাম, পড়তে বসলাম, ওই একটা টাইম করে সকাল সন্ধ্যে পড়ছি, মা বাবা আছে। এবার অবশ্যই এর ব্যতিক্রম আছে, এরকম আমারও বন্ধু ছিল, মানে বন্ধু বলতে আমার ক্লাসমেট, যাদের লাইফে আর কিছুই ছিল না, তারা একদম
আর কিছু নেই, মানে এটাই করেছে, এরকম আছে, এবার সেগুলো এক্সেপশন। বাট আমরা যারা নর্মাল মানুষজন, যাদের লাইফে অনেক কিছু থাকে সবসময়, যারা অনেক কিছুতে ইনভলভ থাকে বা জীবনে অনেক কিছু করতে চায়, প্রশ্নটা আসতে থাকে যে আর কতদিন সবকিছু ছেড়ে শুধু এর মধ্যেই ঢুকে আর কতদিন, এই প্রশ্নটা ভীষণভাবে মনে আসতে থাকে। তো ওই ফেজটা, ওই যে প্রিপারেশনের সময়টা, যেমন নিট ইউজিতে অনেকে ড্রপ থাকে, কয়েকবার ড্রপ দিয়ে, নিট পিজিতেও এরকম প্রচুর আছে। নিট পিজিতে বহু ড্রপ থাকে, নিট পিজি মানে ড্রপ থাকবেই, ম্যাক্সিমাম 80 to 90% ক্ষেত্রে নিট পিজিতে প্রথম একটা ড্রপ তো থাকেই। হ্যাঁ, আমারই একটা বান্ধবীর সাথে কথা হচ্ছিল, এই যে যেহেতু পরীক্ষাটা এতবার পিছলো, যখন 3rd মার্চে যে পরীক্ষাটা হওয়ার ছিল সেটা যখন ক্যান্সেল হলো, ও তার 3 মাস আগে ও একটা যে সার্ভিস করতো ও সেটা ছেড়ে দিল, হাউস স্টাফ শিফটটা, যে লাস্ট 3 মাস আমি ঘরে বসে পড়াশোনা করব, এবং তারপর ওটা ক্যান্সেল হয়ে গেল। তারপর যখন ক্যান্সেল, তাহলে চাকরিটা পাবে না, পিছলো, চাকরিটা পাবে না, তখন ঢুকে যাবে পাখিরা, মনে হয় যে আবার ঢুকবো, আবার 1 মাস পরে দিবে, 1 মাস পর হয়তো ডেটটা দেবে। তো আজকে সে 7 মাস ঘরে বসে আছে, এই বয়সে এসে সেটা নেওয়াটা না বেশ কষ্টকর, নেওয়া সম্ভবই নয়, কষ্টকর এবং দিস ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং। তারপর যখন এতটা আনসার্টেন হয়ে যায় সবকিছু, যে হ্যাঁ সবকিছু মোটামুটি, আমাদের তো একটা মানসিক প্রিপারেশন থাকে না সবকিছু নিয়ে, যে হ্যাঁ পরীক্ষাটা 7 দিন পর হবে কি 1 মাস পর এক্সামটা হবে, তারপর এই প্ল্যানিং করব। লাইফ তো থেমে থাকে না, জীবন তো কারোর জন্য থেমে থাকে না। এবং এটা আমি সবসময়, এটা আমি নিজে বুঝেছি ব্যক্তিগত জীবনে, যে কেউ যদি এমডিএমএস করতে চায়, ইটস ফাইন, ইটস ব্রিলিয়ান্ট। কেউ যদি করতে চায়, তার যদি খুব শখ থাকে, তাহলে সে করুক। কিন্তু আমি আমার বহু বন্ধুকে দেখেছি, অনেককে দেখেছি এই এমডিএমএস টাইমে রিয়েল ডিপ্রেশনে যায়, কাউন্সিলিং করায়, ওষুধ খায়। আমি আমার বহু বন্ধুদের দেখেছি, কারণ মেন ব্যাপার ওটাই, এখানে লড়াইটা ভয়ঙ্কর। একজন পেয়ে গেছে ফার্স্ট অ্যাটেম্পটে, সে চলে গেছে, এবার বাড়ির লোকেরা বলছে তুই কি পাতি, এই পাতি এমবিবিএস, এই টার্মটা যারা মেন্টালি অতটা স্ট্রং নয় তাদেরকে কন্টিনিউয়াস হিট করতে থাকে। এই যে এমসিকিউ পরীক্ষা, এটা তো কম্পিটিটিভ, এবং এটা দিয়ে বিচার করা সম্ভবই না। ডাক্তারি ক্যান নট বি ডিফাইন্ড যে একজন এমডিএমএস এ কারা যাবে, যেটা ভালো ডাক্তার হবে এটা তো কমন ফ্যাক্ট, কিন্তু এটা ডিসাইড করা হচ্ছে একটা 3 ঘন্টার এমসিকিউ পরীক্ষা দিয়ে। 200টা এমসিকিউ ক্যান নট ডিসাইড হোয়েদার ইউ আর আ গুড ডক্টর অর নট। এটা কোনোদিন ডিসাইড এটা করতে পারে না। দিস ইজ সো ফ্রাস্ট্রেটিং, যে ওষুধগুলো, একটা এমন ওষুধের প্রশ্ন আসছে যে ওষুধটা কোন রিসেপ্টরে কাজ করে, এই ওষুধটা ভারতবর্ষে ইউজই হয় না, একটা ইউএস এর নতুন একটা অ্যাপ্রুভ ড্রাগ, যেটা ভারতবর্ষে কবে ইউজ হবে, আদৌ ইউজ হবে কিনা ট্রায়ালে রয়েছে, যেটা কোনোদিন আমি খাবো না, মাথায় দেবো আমরা জানি না, সেইখান থেকে প্রশ্ন আসে। এরকম বহু প্রশ্ন আসে, একটা ক্লিন কোশ্চেন আসে, একটা পেশেন্ট এলো এইটা নিয়ে, পেশেন্ট ওরমভাবে আসেই না কোনো দিন। পেশেন্ট, আমরা যদি এই রোগের এই একটা বই থেকে কোশ্চেন হলো, সেই বইতে লেখা আছে এই রোগ এইটা নিয়ে আসবে, সেই কোশ্চেনটাই দিল, হয়তো ওই প্রেজেন্টেশনটা নিয়ে পেশেন্টটা আসেই না, পেশেন্টটা হয়তো ডিফারেন্ট, কারণ ডাক্তার ইজ ভেরি ডাইভার্স থিং। তো সেখানে একটা 200টা এমসিকিউ ডিসাইড করে যে কি মানে কি এটা হবে। তুমি এক্ষুনি বললে না যে পিয়ার প্রেসার, মানে বাড়ির থেকেও আসে যে এই তো তোর ব্যাচমেট, সে তো প্রথমবারই পেয়ে গেল, তুই কি করছিস, সেটাই বা তার হয়তো এমবিবিএস লাইফে এরকম নয় যে তার খুব ভালো এক্সেলেন্ট একটা রেজাল্ট ছিল, তাও নয়, সে পেয়ে গেল। মানে এই পরীক্ষাটা কমপ্লিটলি ডিফারেন্ট, কম্পিটিটিভ এক্সাম, এমসিকিউ এক্সাম, এটা একদম আলাদা একটা জিনিস। নেক্সট করেছে, নেক্সটে নাকি কিছু চেঞ্জ হবে, খুব ভালো কথা, চেঞ্জ হলে দেখা যাবে যে কোন প্র্যাকটিক্যাল ইনক্লুড করবে, অনেক কিছু করবে, সেটা ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, সেটা দেখা যাবে। বাট এই মুহূর্তে যে প্যাটার্নটা রয়েছে, দিস ইজ সো ডিফারেন্ট এবং সো টাফ ইন দ্য সেন্স আনডিউ মেন্টাল প্রেশার ক্রিয়েট হয় স্টুডেন্টদের মধ্যে, এবং সেখানে যখন এরকম পরীক্ষার 12 ঘন্টা 11 ঘন্টাকে ক্যান্সেল হয়ে যায়, একদম তখন যে কি মানসিক, যাদের প্রিপারেশন ছিল, যারা এই পরীক্ষাটাকে নিয়ে 1 বছর ধরে লেগেছিল, যারা ভেবেছিল যে না আমার এরপরে মুক্তি হবে, লোকে আর আমাকে পাতি এমবিবিএস বলবে না, এইটা মেন জিনিস, যারা এইটাই মেন, যে আমি এমবিবিএস আর থাকবো না, পাতি এমবিবিএস আর থাকবো না, এই কোট আনকোট, এই কথাটা বারবার বলছি, কারণ এইটাই হচ্ছে মেন যে জায়গাটা হিট করে। আমি বারবার বলছি কিছু ব্যতিক্রম আছে যারা প্যাশনেটলি এমডিএমএস হতে চায়, কিন্তু আমি বারবার বলছি এই যে লোকে ভেঙে পড়ে, ডিপ্রেশনে চলে যায়, আমি বহু বন্ধু, তাদের মেন একটাই কারণ যে আমি আজও এমবিবিএস হয়ে থাকছি, আমার বন্ধুরা এমডি করে ফেললো, এমএস করে ফেললো, কেউ ডিএম করতে চলে গেল, আমি আজও এমবিবিএস হয়ে থেকে গেলাম। এই যে ফ্রাস্ট্রেশন, সেইটা থেকে এই সমস্যা, এবং এইটা সামহাও বোঝানো হয়েছে, এটা সামহাও কিন্তু বোঝানো হয়েছে যে এমডিএমএস করতে হবে। ইভেন এটাও বোঝানো হয়েছে,
এটা ভাবা যায় না। আমরা যখন অ্যাকচুয়ালি গেছি, তার আগের লোক যারা একটু সিনিয়র তারা আরও রিলেট করতে পারবে। সেই সময় অ্যানাটমি, মানে ফার্স্ট ইয়ারের সাবজেক্ট অ্যানাটমি, অ্যানাটমির প্রফেসরকে ভগবানের মতো করে দেখা হতো। যে কারণ একটা স্টুডেন্ট প্রথম বছরে ঢুকে প্রথম যার সঙ্গে তার মানে সম্পর্ক তৈরি হতো সেটা অ্যানাটমির প্রফেসর। সো এটা একটা ভগবান লেভেলের এবং বিখ্যাত নাম করা টিচার রয়েছেন অ্যানাটমির। হ্যাঁ, মানে ডাক্তারি পড়াটার হাতে খড়ি যাদের হাতে খড়ি অ্যানাটমি, যেটা ছাড়া ডাক্তারি শেখা যায় না সেই অ্যানাটমি। কিন্তু সামহাউ এটা ভারতবর্ষে বোঝানো হয়েছে যে অ্যানাটমি সাবজেক্টটার কোনো গুরুত্ব নেই। নিট ইউজির সাথে যে ডিফারেন্সটা আমরা বলছিলাম, যে নিট ইউজি এক্সামটার সাথে ওখানে না শুধু একটা ওই র্যাঙ্ক, একটা সিট পাওয়ার লড়াইটা থাকে, আর এখানে লড়াইটা হয়ে যায় ক্লিনিক্যাল, প্যারাক্লিনিক্যাল, নন। এবং এই পার্টিকুলার এই জিনিসটাকে ক্রিয়েট করা হয়েছে একদম, এই যে ক্লিনিক্যাল সাবজেক্ট আর নন ক্লিনিক্যাল সাবজেক্ট, এই জন্য লোকে অ্যানাটমি নিচ্ছে না, লোকে ফিজিওলজি নিচ্ছে না, বায়োকেমিস্ট্রি নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ এটা তাদেরকে বোঝানো হয়েছে যে এই সাবজেক্টের গুরুত্ব নেই। কিন্তু আমি এটা বুঝি না, যদি একটা স্টুডেন্টকে অ্যানাটমি, এবং লোক পাওয়া যাচ্ছে না এখন, এবং যদি একটা অ্যানাটমি না পড়ানো হয় যে ফার্স্ট ইয়ারে গেল, সে ডাক্তার হবে কি করে? অ্যানাটমি প্রফেসরের না তৈরি হয়, যদি দিনের পর দিন কেউ অ্যানাটমিতে না যায়, তাহলে সেই একজন যে প্রথম ডাক্তার হতে এসছে সে ছেলে মেয়েটার হাতে খড়িটা হবে কোথা থেকে? সো দিস ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং। তো আমি ব্যক্তিগতভাবে এই পুরো যে সিস্টেম, এটা থেকে আমি যেদিন বুঝতে পেরেছি, আমি এই সিস্টেমটা থেকে বেরিয়ে গেছি। আমার লাইফে আমি যে কদিন বাঁচবো না, আমি বুঝে গেছি আই উইল বি নট ইন দিস ওয়ান। আমার নামের পাশে ডিগ্রি আসতে পারে, না আসতে পারে, দ্যাট ইজ এ ডিফারেন্ট গেম। বাট আমার এটা নিয়ে কোনো রকম আগ্রহ নেই, ফ্যাসিনেশন নেই। এবং আমি মনে হয় এর আগেও একটা ভিডিওতে বলেছি, আমি আরজি কর থেকে এমডি করতে করতে আফটার 1.5 year আই লেফট আউট, আই ড্রপড আউট ফ্রম এমডি, বিকজ আমার কাছে এই জিনিসটা নেই। আমি নিট পিজির প্রিপারেশনের ফেজ দিয়ে গেছি। আমি এটা মনে হয় কোনো একটা ভিডিওতেও বলেছি যে আমি একবারই নিট পিজির প্রিপারেশনের জন্য সিরিয়াসলি প্রিপেয়ার করেছিলাম, ভেরি সিরিয়াস। আমি একবারই করেছিলাম। আমি 2বার নিট পিজি দিয়েছি, তার মধ্যে একবার আমি ইন্টেন্স পড়াশুনো করেছিলাম। আই ওয়াজ ড্যাম সিরিয়াস। তার কারণ সেই সময় আমার লাইফে আর কোনো অপশান ছিল না, দ্যাট ওয়াজ দ্য অনলি অপশান যে আমাকে এমডি করতেই হবে। এইরকম একটা পরিস্থিতিতে আমি পড়াশুনো করেছিলাম। আমার লাইফ অ্যান্ড ডেথের সিচুয়েশান ছিল। এবং সেই সময় পরীক্ষার 2 দিন আগে, ঠিক এবারে যেরকম 12 ঘন্টা আগে, ঠিক 2 দিন আগে পরীক্ষাটাকে পিছিয়ে দেওয়া হয়, ক্যান্সেল করে দেওয়া হয়। তারপরে পরীক্ষাটা 4 মাস পরে হয়েছিল। কিন্তু আমি এক্স্যাক্টলি আজও জানি যে ওই দিন যদি পরীক্ষাটা হতো, যেদিন হওয়ার কথা ছিল, আমি এটা দারুণ র্যাঙ্ক করতাম। এটা আমি জানতাম, কারণ কন্টিনিউয়াসলি প্রতিটা লাস্টের দিকের মক টেস্টে আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াজ ভেরি গুড। এবং ঠিক 2 দিন আগে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যায়। এটাই আমার লাস্ট ছিল নিট পিজি। আমি বুঝে গেছিলাম যে আমি এই জিনিসটার মধ্যে আর কোনো দিন থাকবো না। তার আগে আমি একবার মানে নিট পিজিতে ঢুকে আমি এমডি করতে করতে ছেড়ে দিয়েছিলাম। তার কারণ আমার মনে হয়েছিল, অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে একটা কারণ ছিল আমি খুব ক্যাজুয়ালি দিয়েছিলাম সেবারে নিট পিজিটা। কারণ আমি বরাবরই আমার কাছে এমডিএমএস করার কোনো ফ্যাসিনেশন কোনো দিন ছিল না। আমি কোনো দিন অ্যাডিক্টেড ছিলাম না যে আমাকে করতে হবে, একদমই ছিলাম না। ঠিক আছে, আমি ক্যাজুয়ালি বসেছিলাম, আমার র্যাঙ্ক এসে আমি আরজি করে চলে গেছিলাম। ঠিক আছে, খুব ভালো কথা। 1-1.5 বছর পরে মনে হয় আমার ভালো লাগছে না সাবজেক্ট, এবং আমার মনে হয়েছিল যে আমি প্রিপারেশনও, আমি তো ক্যাজুয়ালি বসে গেছিলাম, র্যাঙ্ক এসে গেছিলাম, নিয়ে নিয়েছিলাম। সো আই লেফট। পরে আমার মনে হয়েছিল, এবং আমি তারপরে ভেবেছিলাম আমি এমডি করবো না। কিন্তু তারপরে আমার জীবনে এমন একটা সিচুয়েশান এসেছিলো যে সময়টায় আমার আর কোনো অপশান ছিল না। মানে আমার, সেটা বলছি না কী কারণ, পিয়ার প্রেশার, মানে চাপ চারদিক থেকে যে করতেই হবে এমডি, এবং ফর মাই সার্ভাইভাল অলসো। কারণ আমার কাছে পকেটেও কোনো পয়সা ছিল না। এমডি করতে গেলে একটা স্টাইপেন্ড পাওয়া যায়, এখন 40-45 হাজার টাকার, তখন 38-39 হাজার টাকা পাওয়া যেত। ওই টাকাটাও আমার প্রয়োজন ছিল, তাহলে এমডি করবো। আমি একবারই প্রিপারেশান নিয়েছিলাম, ড্যাম সিরিয়াসলি 5-6 মাস আমি লেগেছিলাম বইয়ের পিছনে। আমি প্রচুর পড়েছিলাম, এবং তারপরে পরীক্ষার 48 ঘন্টা আগে পরীক্ষাটা ক্যান্সেল করে হয়েছিল। এবং তারপর থেকে আমি আর কোনো দিন নিট পিজির প্রিপারেশানে ঢুকিনি, আমি আর কোনো দিন নিট পিজির প্রিপারেশান করিনি। তারপরে লাইফ চলে গেছে। তারপরে লাইফে কী হয়েছে সেগুলো নিয়ে আমার আর বেশি কথা বলার নেই। তবে আমি খুশি আমার লাইফে, এবং আমি এই ফেজটার মধ্যে আর নেই। ফাল্গুনি এই ফেজটার মধ্যে, মানে এই নিট পিজির ফেজের মধ্যে দিয়ে গেছে। যাই হোক, মানে ফাল্গুনি তার জীবনে কাজ করছে, আমি আমার জীবনে কাজ করছি। বাট এই যে পার্টিকুলারলি এই পরীক্ষাটা ক্যান্সেল হলো, এটা যে কারোর কত বড় ক্ষতি করতে পারে সেটা আমি নিজে হাড়ে হাড়ে জানি, কারণ আমার সাথে এটা হয়েছে।
একটা ছেলে যার দেওয়ালে পিঠ থেকে গেছিল, যে ভেবেছিল একটা পরীক্ষা দিয়ে সে বেরিয়ে আসবে, একটা ভালো র্যাঙ্ক করবে এবং সে জানতো সে করবে। আর এই ইঁদুর দৌড়টা থেকে তখন না বেরোনোর জন্য একটা ডেসপারেশন কাজ করে, এটার মধ্যে আর থাকা যাচ্ছে না। আমার আজও মনে পড়ে যখন পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছিল, ঠিক দুদিন আমি অ্যাডমিট কার্ড চলে এসেছিলো, আমার টিসিএস গীতবিতানে সিট পড়েছিল, আই ওয়াজ সো রেডি। আমি সেদিনও একটা মক টেস্ট, আমি এখনও চোখে জল চলে আসে, মক টেস্ট দিয়েছিলাম। মক টেস্ট দিয়ে আমি খুব খুশি ছিলাম, কারণ আমি মক টেস্ট দিয়ে দেখলাম যে আমার কনস্ট্যান্টলি ভালো নম্বর আসছে এবং আমি বুঝে গেছিলাম যে এবার ভালো কিছু হবে, কারণ আমি 5-6 মাস ধরে এক্সট্রা অর্ডিনারি পড়াশুনো করেছিলাম, আমার লাইফের বেস্ট পড়াশুনো করেছিলাম। আমি আমার ক্লাস 11-12 ওরকম পড়াশুনো করিনি যেটা আমি ওই 5-6 মাসে করেছিলাম ফর দ্য নিট পিজি। পরীক্ষা দিয়ে আমার এখনও মনে আছে, বিকেলবেলা ফেসবুক পোস্ট বাই প্রাইম মিনিস্টার, দ্য এক্সাম ইজ ক্যান্সেলড। এবার যেটা হলো আগের দিন 11 ঘন্টা আগে টুইট করা হলো একটা টুইট, আর ওটা ফেসবুক পোস্ট এসেছিল। আমার এখনও মনে পড়ে সেই বিকেলটার কথা, আমার চোখের সামনে না লিটারালি অন্ধকার দেখছিলাম, কারণ আমি আর পারছিলাম না, আমার সুইসাইডাল টেন্ডেন্সি আসছিল। আমি বলছি কী করবো, আমার পক্ষে আর একদিনও টানা সম্ভব নয়। আমি ফোকাস ছিলাম আমার রবিবার পরীক্ষা, শুক্রবার পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যায় এবং আমি জানি ওই দিনটার কথা, আমার পার্টিকুলারলি ওই দিনটার কথা আজও মনে পড়ে। এবং সেই থেকে আমি বুঝে গেছিলাম যে আমি এই সিস্টেমের মধ্যে আমি আর থাকবো না, আমি আর পড়াশুনো করবো না নিট পিজির জন্য। আমি আর পড়াশোনা, আমি তারপরে পড়েছি, আমি আজও পড়ি, আমি আজও পেশেন্ট দেখি, আমি আজও ডাক্তারি করি। হ্যাঁ এক্স্যাক্টলি ওই জিনিসটা। কিন্তু আমি সেদিন ডিসাইড করে নিয়েছিলাম যে আমি এই প্রিপারেশন ফেজটার মধ্যে আমি আর থাকবো না, এই নোংরা লড়াই এবং তারপরে যা কিছু হতে পারে, এবং আজও যা দেখছি যে যা কিছু হচ্ছে চারদিকে, এত কিছু হয় এই জিনিসটাকে নিয়ে। তো এই মুহূর্তেও যারা ভেঙে পড়ে, আমি তাদেরকেও বলবো যে লাইফ অনেক বড়, অনেক কিছু আছে লাইফে। এবং আমি সবসময় বলি যে এটা আমাদেরকে হয়তো মনে করানো হয়, ভাবানো হয় যে এমডিএমএস ইজ দ্য অনলি অপশান, বাট আমি বারবার বলি যে ভালো ডাক্তার, যে খুব ভালো ডাক্তার, যে ডাক্তারটা শিখেছে, যে পেশেন্টদের বোঝে, তার হিস্ট্রি বোঝে, তার মন বোঝে, তার শরীরের সায়েন্স বোঝে, সে এমবিবিএস হয়েও দারুণ জায়গায় পৌঁছে যাবে। সে ভালো কিছু করবে ইভেনচুয়ালি, সে হয়তো প্ল্যাব ক্লিয়ার করে দেবে, ইউএসএমএলই ক্লিয়ার করে দেবে, কারণ ওই পরীক্ষাগুলো অনেক বেশি প্র্যাকটিক্যাল পরীক্ষা। বা সে জীবনে অনেক ভালো জায়গায় চলে যাবে, এমআরসিপি করে নেবে, এমডিএমএসও করতে পারে, সেটা তো অসুবিধা নেই। কিন্তু যে পেশেন্ট সম্পর্কে কিছু জানে না, যে শুধুমাত্র প্রথম দিন থেকে এমসিকিউ করেছে, যে পেশেন্ট সম্পর্কে যার কোনো আইডিয়া নেই, সে যতই তার নামের পাশে ডিগ্রি লাগাক, হয়তো ইনিশিয়ালি তার কাছে পেশেন্ট আসবে, আমি ফ্যাক্ট বলছি, ইনিশিয়ালি তার কাছে পেশেন্ট আসবে না। যদি সে ভালো ডাক্তার আজকের দিনে, যদি সে এক্সেপশনাল না হয়, যদি বাকিদের থেকে তার কিছু ক্লিনিক্যাল যে ক্ষমতা সেটা যদি আলাদা না হয়, তার কাছে একবার পেশেন্ট আসবে ডিগ্রি দেখে, বারবার পেশেন্ট আসবে না। নামের পাশে ডিগ্রি যেটা, যে গ্ল্যামারটা দেয় না, গ্ল্যামারে পেশেন্ট হয়তো একবার বা দুবার আসে ইনিশিয়ালি, কিন্তু তারপর পেশেন্ট থাকে ডাক্তারবাবুর কাছ থেকে সেই পরিষেবাটা পেলে, মানে যদি সেই চিকিৎসাটা পাওয়া যায় তখন। কাজেই সেটার জন্য না এই ডিগ্রিগুলো খুব বেশি কিন্তু ম্যাটার করে না, সেটার জন্য শিখতে হবে এবং শেখার অপশন সবসময় থাকে। এবার সব দিকেই ব্যতিক্রম থাকে, আমি এরকম বলছি না ব্যতিক্রম নেই, মানে এরকম হতেই পারে যে যার নামের পাশে ডিগ্রি আছে, হ্যাঁ অবশ্যই, যে হয়তো এমসিকিউ করেই ডিগ্রি করেছে, পেশেন্ট দেখেনি, কিন্তু তার কাছে প্রচুর পেশেন্ট আছে, হতেই পারে, সেটা এটা ব্যতিক্রম। বাট যদি ম্যাক্সিমাম পেশেন্ট আসে, বারবার ফিরে আসছে তার কাছে, তাকে দেখাতে যায়, তার মানে অবভিয়াসলি তার ক্লিনিক্যাল সাইড। কোনো রুল হয় না এখানে, এটাতে কোনো রুল এরকম ভাবে হয় না, মানে ওই পেশেন্ট দেখা বা পেশেন্টের ট্রিটমেন্ট করাটা এটা সম্পূর্ণ একটা অন্য জিনিস। এরকম নয় যে কারো অনেকটা ডিগ্রি থাকলেই সে একমাত্র ভালো ট্রিটমেন্ট করবে, বা সে যে শুধুমাত্র জেনারেল ফিজিশিয়ান সে ভালো ট্রিটমেন্ট করবে না, এরকম নয়। আর এই জেনারেল ফিজিশিয়ান ব্যাপারটা, এটা যে কতটা দরকার, মানে সেটা হয়তো আমাদের আগের ডাক্তারবাবুদের দেখলে আমরা বুঝতে পারতাম যে কি অগাধ জ্ঞান। ডিসক্লেমার এটাই যে আমাদের যেটা মেন বারবার বক্তব্য, সেটা হচ্ছে যে এমডিএমএস অবশ্যই করা ভালো, যে করতে চায় তার অবশ্যই করা উচিত, আমাদের সেটা নিয়ে কোনো বক্তব্যই নেই। অবশ্যই ডিগ্রি কেউ বাড়াতে পারে, ডিগ্রি বাড়ানোই উচিত, কারণ যত সে ডিগ্রি বাড়াবে তত তার জানার স্কোপ বাড়বে, শেখার স্কোপ বাড়বে, খুব ভালো কথা। বাট যে সেটা করতে পারছে না, জীবনটা শেষ, তার জীবনটা শেষ নয়, এটাই হচ্ছে ক্লিয়ার। এই কথাটাই আমরা বারবার বলতে চাইছি, যে আজকে এমডিএমএস করতে পারলো না, যে ভেঙে পড়েছে, যে হয়তো এই পরীক্ষাটা যার লাইফ একটা জীবন মরণ, যেরকম আমার ছিল কয়েক বছর আগে,
যে আমি একটা পার্টিকুলার পরীক্ষাকে ভেবে নিয়েছিলাম যে এই পরীক্ষাটা না দিলে আমি মরে যাব, এবং সেই পরীক্ষাটাই ক্যান্সেল হয়েছিল। এবং আমার জীবনের আমার ওই দিন আমি ওই সন্ধ্যেটার কথা কোনো দিন ভুলি না। যাই হোক, বাট তারপরে অনেক জল গড়িয়ে গেছে এবং আমি লাইফে খুশি, আমি যা করতে চেয়েছিলাম জীবনে সেটা করছি, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু আমাদের মেন বক্তব্য যেটা, যে নিট ইউজির ক্ষেত্রেও যেটা যেমন স্টুডেন্টদেরকে বলি সব সময়, যে এরকম না যে ডাক্তার না হতে পারলেই জীবনটা শেষ হয়ে গেল, একদম নয়। জীবন অনেক বড়, অনেকভাবে জীবনে সফল হওয়া যায়। নিজের কাজে সৎ থাকলে, অনেস্ট থাকলে, যে পথেই যাও সেখানেই সাফল্য থাকে। তেমনি এখানেও তাই। আর নিট পিজির কথা যেটা আমি মনে করিয়ে দেবো, যে এই স্বপ্নটাই ছিল কিন্তু যে ডাক্তার হওয়ার, সেটা কিন্তু অলরেডি পূরণ হয়েছে, সেটা অলরেডি পূরণ। এবার শুধুমাত্র একটা আমার নামের পাশে একটা ডিগ্রি অ্যাড হলো না বলে জীবনকে ভ্যালুলেস মনে করানোর দরকার নেই। হয়তো সমাজ এরকম বলার চেষ্টা করবে বা অন্য কেউ বলার চেষ্টা করবে, বাট এরকম ব্যাপার নয়। ইফ ইউ আর গুড ইন ইউর ক্লিনিক্স, ইফ ইউ গুড ইন ইউর পেশেন্ট, ইভেন তুমি যদি অন্য কিছুও করতে চাও, আমাদের কত এক্সাম্পল রয়েছে। সিধুদা রয়েছে, সিধুদা তো গান গাইলো। পলাশ সেন রয়েছে, ডাক্তারি ছেড়ে পরবর্তীকালে এমস থেকে পাশ করেছিলেন, পরে উনি ব্যান্ড করেন। তো এরকম প্রচুর এক্সাম্পল রয়েছে। আমাদের কমলেশ্বর স্যারের টাইটেলটা ভুলে গেছি, যিনি সিনেমা পরিচালনা করেন। বহু এক্সাম্পল রয়েছে। মানে কারুর যদি যেখানে স্কিল থাকে সে সেখানে যেতে পারে এবং সেটা নিয়ে সে কাজ করতে পারে। এরকম কোনো বাধ্যবাধকতা নেই জীবনে, কারণ আলটিমেটলি ইটস ইউর লাইফ, এবং সেই লাইফে তোমার মতো করে ভালো থাকার 100% অধিকার তোমার রয়েছে। এই যা এখন চারদিকে ঘটছে, যা হচ্ছে, সেগুলো খুব আনফর্চুনেট, দুর্ভাগ্যজনক, কিন্তু সেগুলোর জন্য নিজের ক্ষতি করার, নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তুমি এই পৃথিবীতে এসছো একটা নির্দিষ্ট সময় নিয়ে, এই সময়টাকে ইউজ করো এবং এমন কিছু করো যেটা তোমাকে আনন্দ দেয়। ভেঙে পড়ার কোনো জায়গা নেই। অবশ্যই পাতি এমবিবিএস বলে কিছু হয় না। এই পাতি এমবিবিএসের জন্যই 24 লক্ষ ছেলেমেয়ে পরীক্ষায় বসে এবং তার মধ্যে কয়েকজন ছেলেমেয়েই ডাক্তার হয়। পাতি বলে কিছু নেই, এটা মনে করানো হতে পারে, এটা বলা হতে পারে, তাতে কারুর লাভ হতে পারে, অথবা এটা তারাই বেশিরভাগ সময় বলে পাতি এমবিবিএস, যারা হয়তো ওই পাতি এমবিবিএসটাও করতে পারিনি, তারাই হয়তো বলে যে কিরে শুধু এমবিবিএসই করলি, আর কিছু করলি না, হয়তো সে এমবিবিএসটাও করতে পারিনি। তো you have already done something remarkable in your life, তাই ভেঙে পড়ার কোনো জায়গা নেই। এমডিএমএস জীবনের একমাত্র লক্ষ্য বা গোল হতে পারে না। লাইফ অনেক কিছু রয়েছে, যেরকম আমি বারবার বলছি, আমরা প্রচুর জন জানি যারা সংসারের মধ্যে থেকে, ফ্যামিলির মধ্যে থেকে এই পরীক্ষা দেয়। কাছের মানুষগুলো কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই যদি কেউ এমডিএমএস তার প্যাশন থেকে দেয় যে হ্যাঁ করতে হবে, আমি ফ্রিলি পরীক্ষা দিচ্ছি ডিগ্রির জন্য, সেটা খুব ভালো, সেটা নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু যারা শুধুমাত্র প্রেশারে দিয়েছিল এবং এখন আজকে পরীক্ষা হয়ে গেছে বলে যারা ক্লুলেস, যারা বুঝতে পারছে না কী করবে, আমিও এই সেম জিনিসটার মধ্যে দিয়ে গেছিলাম একটা সময়, এবং আমি বুঝেছিলাম যে আমি সেদিন সব ক্লিয়ার হয়ে গেছিলো। যেদিন আমার মনে হচ্ছিলো যে আমি আর বাঁচতে পারবো না বোধহয়, সেই সময়টা আমার ক্লিয়ার হয়ে গেছিলো যে না, লাইফ অনেক বড়, আমাকে এই জিনিসটা বিট করতে পারবে না, তা আমি এই জিনিসটার মধ্যে থাকবো না আর। সো আইল বি আউট অফ দিস কম্পিটিশান। এবং আমি পরবর্তীকালে, আমি আজও পড়ি, আমি রোজ পড়ি এমবিবিএস, মানে আমাদের যে ডাক্তারির বই, মেডিসিন, আমি যে কোনো দিন পড়াতে পারি। আমি এখনও হয়তো পড়াচ্ছি না, বাট আমি কালকে পড়াবো না, আমার এরকম কোনো বক্তব্য নেই। আমি এমনি পড়াবো, আমার ইউটিউব চ্যানেল খুলে, আমার প্ল্যাটফর্ম খুলে আমি মেডিসিন পড়াবো, আমি ফিজিওলজি পড়াবো, আমি বায়োকেমিস্ট্রি পড়াবো, অ্যানাটমি পড়াবো, আমার যা জ্ঞান আছে, কারণ আমি রোজ পড়ি, রোজ আমি পড়াশুনো করি, রোজ পেশেন্ট দেখার চেষ্টা করি, আমি কিছু না কিছু করি সব রিলেটেড। তো নিশ্চয়ই আমি কোনো না কোনো দিন পড়াবো। তো আমার পড়াতে ভালো লাগে, আমি পড়াবো, যার যেটা করতে ভালো লাগে সে সেটা করবে। জীবনকে এখানে বন্ধ করে দেওয়ার, জীবনকে এখানে ভেঙে পড়ার কোনো জায়গা নেই। ওভারঅল খুব খারাপ চলছে, তবে আমার মনে হয় যে আত্মবিশ্বাসটা ধরে রাখা দরকার, তাহলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। আর সব কিছুই তো আলটিমেটলি ভালো থাকার জন্য, তাই না? তো কাজে ভালো থাকা, কাছে ভালো থাকার জন্য এমডি পরীক্ষার এত লড়াই, তাই সেই খারাপ, এক্স্যাক্টলি, সেই যদি সেটার জন্য এত এই যে প্রেশারটা নিয়ে এতটা খারাপ থাকার কি কোনো মানে আছে? আলটিমেটলি সব কিছুই তো জীবনে যে স্বপ্নগুলো আমরা দেখি একটা ভালো জীবনের জন্য, সুন্দর সুস্থ জীবনের জন্য, ভালো থাকার জন্য, সেটাই যদি তার পথেই এই যে সেই ভালো থাকার পথটাই যদি সেই ভালো থাকাতে বাধা হয়ে দাঁড়ায়,
সেটা তো হওয়া উচিত না, কখনোই হওয়া তো উচিত। এটাই সবাইকে বলবো, অনেক কথা বললাম, খুব ক্যান্ডিড কথাবার্তা, অনেক কিছু এদিক ওদিক ভুলভাল বলে ফেলতে পারি, ভিতরে যেটা আছে সেটাই বললাম। যারাই এমডিএমএস করেছে দে আর অল ব্রিলিয়ান্ট, যারা এটার জন্য প্যাশনেট দে আর অল ব্রিলিয়ান্ট। আমাদের আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ছিল যারা হয়তো বাধ্য এই পরীক্ষাটায় বসছে এবং যারা মনে করছে এটা এটা এবং এটা এই না হলে মুহূর্তে- বোধহয় জীবন আর শেষ। যাদের মনে হচ্ছে যে এই মুহূর্তে মানে তারা দিকভ্রষ্ট, যে কি করব বুঝতে পারছে না, যেটার জন্য এত কিছু, এত পরিশ্রম, সব কিছু ছেড়ে অনেক কিছু স্যাক্রিফাইস করে এত পরিশ্রম করা, হঠাৎ 11 ঘন্টা আগে 10 ঘন্টা আগে সেই পরীক্ষাটা পোস্টপন হয়ে গেল, কেউ জানে কবে না হবে কেউ সেটা জানে কবে না। হবে। এই মুহূর্তে যারা ভীষণভাবে দিকভ্রষ্ট তাদের জন্য কয়েকটা কথা এটাই, যেহেতু আমরা নিজেরাও এই প্রসেসটার মধ্যে দিয়ে গেছি, কাজেই জীবন চলতে থাকবে, জীবন এগোতে থাকবে, কাজেই এই বিষয়টাকে এতটা গুরুত্ব না দিয়ে ভালো থাকার চেষ্টা করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। জীবন অনেক বড়, কোনো না কোনোভাবে সাফল্য তো আসবেই। আর অলরেডি যেটা বারবার বলার কথা, যে স্বপ্নটা আমরা দেখেছিলাম ছোট থেকে ডাক্তার হওয়া, সেই স্বপ্নটা অলরেডি পূরণ হয়েছে। আমরা কেউ ব্যর্থ নই, কাজেই এরকমভাবে একটা এই কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে ব্যর্থ, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়, যে এমডিএমএস না করতে পারলে ওই পাতি এমবিবিএস মানে জীবনটাই ব্যর্থ হয়ে এই গেল। যে পাতি কথাটা নয়, পাতি কথাটাকে কেটে একদমই দাও। নয়। ইউ হ্যাভ ডান সামথিং রিমার্কেবল, ইউ আর অ্যান এমবিবিএস অ্যান্ড দ্যাট ইজ অলরেডি মানে রিমার্কেবল, অলরেডি ইউ হ্যাভ অ্যাচিভ সামথিং দ্যাট ইজ, এটা অনেকের স্বপ্ন অধরা, হ্যাঁ, কিন্তু ইউ সেই হ্যাভ যেদিন অ্যাচিভ। ওই রেজাল্টটা বেরিয়েছিল যে ডাক্তার হতে যাচ্ছি, মা বাবার সেই যে হাসিটা, যে গর্বে বুকটা ভরে উঠেছিল মা বাবার, সেই হাসিটা একবার মনে রেখো, তাহলেই আর নিজেকে ব্যর্থ মনে হবে না। ব্যাস, আর কিছু বলার নেই। সবাই ভালো থাকো, ভালো থাকার চেষ্টা করো, খারাপ সময় কেটে যাবে। এবং যদি জীবনে ভালো কাজ করে থাকো তাহলে তার ভালো ফল পাবে, এইটুকুই বলার। দিস ইজ এ টাফ টাইম, বাট খারাপ সময় কেটে যায়, খারাপ সময় চলে খারাপ যাবে, সময় আসে আবার কেটেও যায়। ব্যাস এই অবধি। কিছু ভুল টুল বলে থাকলে, কারণ আমরা খুব ক্যান্ডিড কথাবার্তা বলেছি, হ্যাঁ মানে অনেক কিছু হয়তো খুব কারোর ব্যক্তিগতভাবে কোনো রকমভাবে হার্ট যদি করে থাকি তার জন্য দুঃখিত, ক্ষমা প্রার্থী। বাট খুব মনের কথাগুলো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ছিল। আবারও বলে দিচ্ছি, যারা শুধুমাত্র পিআর প্রেশারে পড়ে করেছিল এবং যারা ফ্রাস্ট্রেটেড, যারা মনে করে যে এমডিএমএস না করলে বোধহয় জীবন শেষ, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই ছিল। যারা প্যাশনেটলি এমডিএমএস করতে চায়, যারা করতে চায়, অবভিয়াসলি করতেই হবে, নাহলে কে এগিয়ে নিয়ে যাবে। বাট এটা শুধু তাদের জন্য যারা ভাবছে এটা না করলে বোধহয় জীবনটা শেষ হয়ে যাবে, আমি আর বোধহয় আমাকে বোধহয় আর কেউ সম্মান দেবে না, আমাকে বোধহয় আর কেউ কিছু করবে না। এটা শুধু তাদের জন্য। এবং এই সময়টায় যারা ভেঙে পড়েছে, যেরকম আমি কিছু বছর আগে পড়েছিলাম, তো আমি এক্স্যাক্টলি জানি এটা তাদের জন্য। সময়টা কেটে যাবে। অল দ্য বেস্ট।